রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। আগের পর্বে আমরা শুনেছি কিভাবে চাকর ব্রজেশ্বর ছোটদের ওপর খবরদারি করত। আজকে পর্ব 4। এমনি করে অল্প খাওয়া আমার ছেলেবেলা থেকেই দিব্যি সয়ে গিয়েছিল। সেই কম খাওয়াতে আমাকে কাহিল করেছিল এমন কথা বলবার জো নেই। যে ছেলেরা খেতে কসুর করতো না, তাদের চেয়ে আমার গায়ের জোর বেশি বই কম ছিল না। শরীর এত বৃষ্টি রকমের ভালো ছিল যে স্কুল পালাবার ঝোঁক যখন হয়রান করে দিত, তখন শরীরে কোনো রকমের জোর জুলুমের জোরেও ব্যায়াম ঘটাতে পারতুম না। জুতো জলে ভিজিয়ে বেড়ালুম সারাদিন, সর্দি হলো না। কার্তিক মাসে খোলা ছাদে শুয়েছি, চুল জামা গেছে ভিজে, গলার মধ্যে একটু খুসখুসুনির কাশিও সাড়া পাওয়া যায়নি। আর পেট কামড়ায়নি বলে ভেতরে ভেতরে বদহজমের যে একটা তাগিদ পাওয়া যায়, সেটা বুঝতেই পারেনি পেটে। কেবল দরকার মতো মুখে জানিয়েছি মায়ের কাছে। শুনে মা মনে মনে হাসতেন, একটু ভাবনা করতেন বলে মনে হয়নি। তবু চাকরদের দেখে তিনি বলে দিতেন, আচ্ছা যা, মাস্টারকে জানিয়ে দে আজ আর পড়াতে হবে না। আমাদের সেকালের মা মনে করতেন, ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কি লোকসান। এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার ওপরে খেতে হতো কানমোলা। হয়তোবা মুচকি হেসে গিলিয়ে দিতেন ক্যাস্টর অয়েল। দৈবাত কখনো আমার জ্বর হয়েছে, তাকে কেউ জ্বর বলতো না, বলতো গা গরম। আসতেন নীলমাধব ডাক্তার। থার্মোমিটার তখন চোখেও দেখিনি। ডাক্তার একটু গায়ে হাত দিয়েই প্রথম দিনের ব্যবস্থা করতেন। ক্যাস্টর অয়েল আর উপোস। জল খেতে পেতুম অল্প অল্প, সেও গরম জল। তার সঙ্গে এলাচ দানা চলতে পারত। 3 দিন পরে মৌরলা মাছের ঝোল আর গলা ভাত উপোসের পরে ছিল অমৃত। জ্বরে ভোগা কাকে বলে মনেই পড়ে না। ম্যালেরিয়া বলে শব্দটা শোনাই ছিল না। ওয়াক ধরানো ওষুধের রাজা ছিল ওই তেলটা, কিন্তু মনে পড়ে না কুইনিন। গায়ে ফোঁড়া কাটা ছুরির আঁচড় পড়েনি কোনোদিন। হাম বা জলবসন্ত কাকে বলে আজ পর্যন্ত জানেনি। শরীরটা ছিল একগুঁয়ে রকমের ভালো। মায়েরা যদি ছেলেদের শরীর এতটা নিরোগী রাখতে চান যাতে মাস্টারের হাত এড়াতে না পারে, তাহলে ব্রজেশ্বরের মতো চাকর খুঁজে বের করবেন। খাবার খরচার সঙ্গে সঙ্গে সে বাঁচাবে ডাক্তার খরচা। বিশেষ করে এই কলের জাঁতার ময়দা আর এই ভেজাল দেওয়া ঘি তেলের দিনে। একটা কথা মনে রাখা দরকার, তখনও বাজারে চকলেট দেখা দেয়নি। ছিল 1 পয়সা দামের গোলাপি রেউড়ি। গোলাপি গন্ধের আমেজ দেওয়া এই তিলে ঢাকা চিনির ডেলা আজও ছেলেদের পকেট চটচটে করে তোলে কিনা জানি না। নিশ্চয়ই এখনকার মানি লোকের ঘর থেকে সে লজ্জায় দৌড় মেরেছে। সেই ভাজা মশলার ঠোঙা গেল কোথায়? আর সেই সস্তা দামের তিলে গজা, সে কি এখনো টিকে আছে? না থাকে তো তাকে ফিরিয়ে আনার দরকার নেই। ব্রজেশ্বরের কাছে সন্ধ্যাবেলায় দিনে দিনে শুনেছি কীর্তিবাসের 7 কাণ্ড রামায়ণটা। সেটা পড়ার মাঝে মাঝে এসে পড়ত কিশোরী চাটুর্যে। সমস্ত রামায়ণের পাঁচালে ছিল সুর সমেত তার মুখস্থ। সে হঠাৎ আসন দখল করে কৃত্তিবাসকে ছাপিয়ে দিয়ে হু হু করে আউড়ে যেত তার পাঁচালির পালা। ওরে লক্ষণ, এ কি অলক্ষণ, বিপদ ঘটেছে বিলক্ষণ। তার মুখে হাসি, মাথায় টাক, ঝকঝক করছে। গলা দিয়ে ছড়া কাটা লাইনের ঝর্ণা সুর বাজিয়ে চলেছে। পদে পদে শব্দের মিলগুলো বেজে ওঠে যেন জলের নিচকার নুড়ির আওয়াজ। সেই সঙ্গে চলতো তার হাত পা নেড়ে ভাব বাতলানো। কিশোরী চাটুর্যের সব থেকে বড় আফসোস ছিল এই যে, দাদাবাই অর্থাৎ কিনা আমি এমন গলা নিয়ে পাঁচালের দলে ভর্তি হতে পারলুম না। পারলে দেশে যা হয় একটা নাম থাকতো। রাত হয়ে আসতো, মাদুর পাতা বৈঠক যেত ভেঙে। ভূতের ভয় সিদ্ধারের উপরে চাপিয়ে দিয়ে চলে যেতুম বাড়ির ভেতরে মায়ের ঘরে। মা তখন তার খুড়িকে নিয়ে তাস খেলছেন। পঙ্খের কাজ করা ঘর হাতির দাঁতের মতো চকচকে। মস্ত তক্তপোষের ওপর জাজিম পাতা। এমন উৎপাত বাঁধিয়ে দিতুম যে তিনি হাতের খেলা ফেলে
বলতেন, জ্বালাতন করলে, যাও খুড়ি ওদের গল্প শোনাও গে। আমরা বাইরের বারান্দায় ঘটির জলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিতুম বিছানায়। সেখানে শুরু হতো দৈত্যপুরী থেকে রাজকন্যার ঘুম ভাঙিয়ে আনার পালা। মাঝখানে আমারই ঘুম ভাঙায় কে? রাতের প্রথম প্রহরে শিয়াল ডেকে উঠত। তখন শিয়াল ডাকা রাত কলকাতার কোনো কোনো পুরনো বাড়ির ভিতর থেকে ফু করে উঠত।